নমস্কার, এনপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের একবার জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান মানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা থাকে। এই অনুষ্ঠান মানে না জানা কিছু সমস্যা নিয়ে আলোচনা থাকে। এই অনুষ্ঠান মানে আপনার একেবারে জানা, আপনার ছোটবেলা থেকে চোখের সামনে দেখে আসা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকে। তাই সমস্যা আমাদের চেনা হোক বা সমস্যা আমাদের অচেনা হোক, সমস্যা যেরকম রূপে ধরা না কেন তাকে আমাদের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। আর এই সরিয়ে ফেলার দায়িত্বটা থাকে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকদের, আর সেই অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে কিন্তু সংগঠিত এনপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে একবার যদি আপনি ভরসা করে চলে আসবেন তাহলে আপনার জীবনের যে কোনো জটিল কঠিন সমস্যার হাত থেকে আপনি কিন্তু রেহাই পাবেন। ছোটবেলা থেকে কম বেশি আমরা প্রত্যেকে সায়েন্স বই পড়েছি এবং সায়েন্স বইয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসের নাম ছিল, নিউট্রিশনের নাম ছিল। তার মধ্যে যেমন ছিল প্রোটিন, ছিল ভিটামিন, আমাদের থাকে কিন্তু জল আমাদের শরীরে থাকে, অনেক কিছু, এবং এই সব কিছুর একটা ব্যালেন্স প্রয়োজন। এই সব কিছু যদি আমাদের শরীরে সম পরিমাণে থাকে তাহলে কিন্তু আমি সুস্থ বলতে পারবো। কিন্তু ইদানিং অনেক রিপোর্টে কিন্তু আমরা দেখতে পাই যে শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছি আপনার শরীরে গুরুত্বপূর্ণ প্রোটিন আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। সুগারও আমাদের জন্য কিন্তু প্রয়োজনীয়, কিন্তু তার পরিমাপটা সঠিক হওয়া দরকার। প্রোটিন তার পরিমাণও আমাদের শরীরে সঠিক হওয়া, ভাইটামিন তার পরিমাণও আমার শরীরে সঠিক হওয়া দরকার। কিন্তু এই সঠিক পরিমাণ থেকে যদি সেটা কমতে থাকে তাহলে সেটা আমাদের জন্য সমস্যা তৈরি করবে। এইটুখানি বুদ্ধি সায়েন্স পড়ে তো আমাদের প্রত্যেকের রয়েছে। কিন্তু প্রশ্ন, যদি আমাদের শরীর থেকে প্রোটিন নির্গত হয়ে যায় তাহলে সেই প্রোটিন নির্গত হওয়ার ফলে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে, আজকে থেকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং তার পাশাপাশি আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো নিয়ে আপনারা ফোন করবেন, স্যারের সাথে কথা বলবেন, আমাদের হেল্পলাইন নাম্বার অবশ্যই নোট করবেন এবং সেই নাম্বারে ফোন করবেন এবং আপনার বাড়ির কাছাকাছি যে চেম্বারগুলো রয়েছে সেই চেম্বারে এসে কিন্তু যোগাযোগ করবেন। আর আমাদের সঙ্গে আজকে কিন্তু অবশ্যই উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এটা আমার সৌভাগ্য যে স্যারদের সাথে আমাকে বহু চেম্বারে থাকতে হয়, প্রচুর রিপোর্টস কিন্তু সামনে আসে এবং সেখান থেকে আমরা কিন্তু দেখেছি যে ইউরিন থেকে প্রোটিন নির্গত হয়ে যায়, এটা রিপোর্ট কিন্তু বলে। অর্থাৎ আমাদের শরীর থেকে এই সমস্যার সূত্রপাত অনেকেরই হয় এবং এটা আমাদের শরীরকে বিভ্রান্ত করে, আমাদের শরীরকে দুর্বল করে দেয়, আরো অনেক কিছু হতে পারে। এটাই আজকে স্যারের থেকে আলোচনা করবো, স্যারের সাথে আলোচনা করবো। স্যার, যখন আপনারা রিপোর্ট দেখেন, আমি দেখেছি রিপোর্টে একটা পার্ট থাকে যে আমাদের শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, তো সেটা কি কি উপায় বেরোতে পারে এবং শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাওয়ার ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে? দেখুন, আজকে আমাদের ইউরিনের সঙ্গে যে প্রোটিনটা বেরিয়ে যাওয়া, এটা কেন হয় বা কি করলে আমরা কন্ট্রোল করব, সত্যি কি একটা মানুষের চিন্তা ধারণা থাকে মাইন্ডে কি পেচ্ছাপের সঙ্গে প্রোটিন বেরিয়ে গেলে নাকি কিডনি খারাপ হয়ে যায়। তারা প্রথমে ডায়াগনোসিস করে দেয় নিজে থেকেই, কোনো ডাক্তারকে না দেখি তারা ঘাবড়িয়ে যায়। আমি বলবো কি এগুলো না করে আগে জানুন কি ইউরিনের সঙ্গে আমাদের প্রোটিন লিকেজ হয় কেন, ঠিক না? প্রথম দেখুন, যেমন আমাদের শরীরের মধ্যে একটা প্রোটিন থাকা দরকার আছে। যদি প্রোটিনটা আমাদের ইউরিনের সঙ্গে যদি লিকেজ হচ্ছে তার মানে আমাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আপনি সবসময় একটা লেজার্জি ভাব থাকবে, এনার্জি ভাবটা আপনার কমে যাবে, আর আস্তে আস্তে দেখবেন শরীর আপনার দুর্বল হয়ে যাবে। আর লক্ষণ যদি আপনি দেখতে পান, সিমটমসগুলো কীরকম থাকে, আপনার যে ইউরিনের যে কালারটা, সেই কালারটা একটা ময়লা ময়লা ভাবটা থাকে, বা ইউরিনের সঙ্গে আপনি একটা ফেনা ভাব দেখতে পাবেন। দেখুন, ইউরিনের ফেনা সবারই হয়, কিন্তু ফেনাটা কিন্তু অত্যধিক ফেনা হয়। মানে যেরকম আমরা একটা সার্ফটা যদি জলে ঘুলে দিই, সেই জলটা যখন ফেলি ঠিক ওই রকমই ফেনাটা আপনি দেখতে পাবেন ইউরিনের মধ্যে। তার মানে আপনি বুঝে যান আপনার ইউরিনের সঙ্গে কিন্তু প্রোটিনটা লিকেজ করছে। এবার এটা ধরতে গেলে আপনি ইউরিন যদি রিপোর্ট যদি কথা বলেন, তো ইউরিনে আপনি রিপোর্ট করতে পারেন, রুটিন অ্যান্ড কালচার রিপোর্ট করতে পারেন। সেখানে অ্যালবুমিন বা প্রোটিন বলে একটা পার্ট রয়েছে, যেখানে আপনি দেখতে পাবেন কি সেখানে অনেক সময় ট্রেস লেখা থাকে, অনেক সময় প্রেজেন্ট লেখা থাকে, অনেক সময় আপনার ফ্রেন্ড ট্রেস লেখা থাকে। তো এই যে প্রোটিনটা যে বেরিয়ে যাওয়া, এটা কেন হয়? প্রথম কারণ হচ্ছে এই আপনাকে কাজ করতে হবে প্রেশার উপরে। যদি আপনার ব্লাড প্রেশার, আপনি দেখবেন কি আপনার ব্লাড প্রেশারটা ফ্লাকচুয়েট করছে, প্রেশার বা বাড়ছে, তখন কিন্তু আপনার ইউরিনের সঙ্গে আপনার প্রোটিনটা বেরোতে পারেনি। তখন আপনার কি দরকার রয়েছে? আপনার দরকার রয়েছে আপনার প্রেশারকে কন্ট্রোল করে রাখা। সেকেন্ড কারণ হতে পারে আপনার সুগার। যদি আপনার ডায়াবেটিস আছে, আপনার ডায়াবেটিস কন্ট্রোলের মধ্যে নেই, তাহলে কিন্তু আপনার ইউরিনের সঙ্গে প্রোটিন বেরোতে পারে। তো যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে তাদের কিন্তু
এই জিনিসটা দেখা যায় কি ইউরিনের সঙ্গে প্রোটিনটা বেরোতে থাকে। এবার অনেক মানুষ বলবে কি আমার তো সুগার প্রেশার দুটোই নেই, কিন্তু তারপরেও আমার ইউরিনের সঙ্গে কিন্তু প্রোটিনটা বেরোচ্ছে। এটা কেন হয়? এটা কারণটা হচ্ছে স্ট্রেস। আজকে কম বেশি করে দেখুন মানুষ সবাই কিন্তু স্ট্রেস মানে একটা টেনশনের মধ্যে একটা ভুগতে থাকে, যে কারণের জন্য কি হয় ওদের ঘুম ভালো হয় না। তো রাত্রিবেলা যদি আপনি ঘুম যদি ঠিক মতো না হয় তো আমাদের অনেক সেলসগুলো আছে যে সেলসগুলো মরে যায়, ঠিক আছে, আর সেই সেলগুলো রিপেয়ার হয় কখন? যখন আমরা ভালোভাবে ঘুমোতে পারি, নতুন করে সেল তৈরি হয়। আমাদের যে কিডনি যে সেলগুলো রয়েছে এই কিডনি সেলগুলো কিন্তু রিপেয়ার হয় বা নতুন করে সেলগুলো জন্ম হয়, সেটা কিন্তু মেন কারণ হচ্ছে আপনাকে ঘুমোতে হবে, ঠিক আছে। ঘুমোবেন কখন? যখন আপনার স্ট্রেস লেভেলটা কমে যাবে, আপনাকে স্ট্রেস লেভেলটাকে কমাতে হবে। এই তিনটে কারণের জন্য কিন্তু ইউরিনের সঙ্গে প্রোটিনটা বেরোতে থাকে। এইবার এর জন্য একটা রিপোর্ট আপনি আরো করাবেন, যেটা হচ্ছে ইউএসজি রিপোর্ট, সোনোগ্রাফি রিপোর্ট। কেন বললাম? কেন কি ইউএসজি রিপোর্টটা করলে আপনি দেখতে পাবেন সেখানে আপনার কিডনি সাইজটা কিন্তু ছোট হচ্ছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে কি আপনার প্রেশার কিন্তু সমস্যা তৈরি করছে। যদি কিডনি সাইজটা ছোট হতে থাকে তাহলে কিন্তু প্রেশারের রোগী আপনি হবেন। আর এর সাথে সাথে আপনার একটা চিন্তার বিষয় হয়ে যাবে, নেফ্রন যেটা রয়েছে নেফ্রনের মধ্যে ইনফ্লামেশন হয়ে যায়। ইনফ্লামেশন হওয়ার পর মানে সোয়েলিং হয়ে যায়। সোয়েলিং হওয়ার পর কি হয়, আমাদের ব্লাডের মধ্যে যে কাজগুলো রয়েছে ইউরিয়াটাকে আলাদা করে দেওয়া আর ক্রিয়েটিনিনকে আলাদা করে দেওয়া, তো এই কাজটা যখন বন্ধ হয়ে যায় তখন অবভিয়াসলি আপনার ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়তে থাকবে, আপনার কিডনির সমস্যা জন্ম নেবে। তো এই আমরা যে রিপোর্টগুলো বললাম বা এই যে সিমটমসগুলো বললাম, এটা হলো ইউরিয়ার সঙ্গে প্রোটিনটা বেরিয়ে যাওয়া। কিন্তু আসল কথা কি কি আমার যদি প্রোটিনটা বেরোচ্ছে, তার জন্য আমি বাড়িতে বসে কি করব, বা যাদের ডায়ালিসিস চলছে তাদেরও একটা জিনিস আপনি কমন দেখতে পারবেন কি আপনার ইউরিনের সঙ্গে কিন্তু প্রোটিনটা বেরোতে থাকে, একটা কমন জিনিস আপনি দেখতে পাবেন। তো এই যে কমন জিনিস যে আপনি দেখতে পান, তার জন্যে আপনাকে কি করা উচিত রয়েছে সেটা আমি আপনাকে বলবো। আয়ুর্বেদ মধ্যে একটা পার্ট আছে, যে হয়তো প্রথমবার শুনেছে বা হয়তো যারা আয়ুর্বেদের সঙ্গে যুক্ত রয়েছে তারা হয়তো জানে, সেটা হচ্ছে কোটি স্নান। এবার আপনাকে বলবো কি কোটি স্নানটা কি, ঠিক না? তো যখন আপনি আমার কাছে ট্রিটমেন্টটা করেন, দেখুন আপনি অনেক ডাক্তারের অনুষ্ঠান দেখেছেন, আপনি অনেক ডাক্তারের প্রোগ্রাম দেখেছেন, কিন্তু আমার প্রোগ্রামটা সব থেকে আলাদা কেন হয়? কারণটা হচ্ছে কি আমরা বারবার আপনাকে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যে করি সেখানে একটা জিনিস বলি কি মেডিসিন খেয়ে আপনি সুস্থ কোনোদিনই হতে পারবেন না। মেডিসিন ছাড়া যে ট্রিটমেন্টটা আছে সেটাই হচ্ছে আপনার রাইট ট্রিটমেন্ট। কেন কি মেডিসিন নিয়ে যে আপনি ট্রিটমেন্টটা করছেন সেটা ড্রাগস আছে, আর মেডিসিন ছাড়া যে আপনি ট্রিটমেন্টটা করছেন সেটাই হচ্ছে আসল মেডিসিন। একদম ঠিক কথা। এবং সব থেকে বড় বিষয় চারিপাশে স্টারের সংখ্যা কম নয়, কিন্তু তার মধ্যে সুপারস্টার কিন্তু হাতে গোনা কয়েকজনই হতে পারে। এবং এনবিপি ইউনানি অর্বুদ রিসার্চ সেন্টারে প্রত্যেকজন চিকিৎসক কিন্তু এক একজন সুপারস্টার। কারণ আমাদের কাছে সব থেকে বড় হিরো হয় কিন্তু একজন চিকিৎসক, কারণ সে আমার জন্য ফাইট করে, সে আমাকে বাঁচায়, সে আমাকে রক্ষা করে, সে আমাকে ভালো রাখে। তাই আমার জীবনের সব থেকে বড় হিরো অর্থাৎ আমার চিকিৎসক অবশ্যই আমাকে বুঝছে, আমার সমস্যা থেকে আমাকে বের করে আনছে। এর থেকে বড় বিষয় আর কি রয়েছে? আরেকটা আমাদের অনেকদিন আগে একটা সিরিয়াল ছিল না, ঘর ঘর কি কাহানি। বর্তমানে কিন্তু এমন কোনো পরিবার নেই যেখানে সুগার নেই, প্রেশার নেই, থাইরয়েড নেই বা অনিদ্রার সমস্যা নেই। তো স্যার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছে, তো আমার মনে হচ্ছে স্যার এই ইউরিনের মধ্যে থেকে প্রোটিন যে বেরিয়ে যাচ্ছে এটা এক দুজনের ঘটনা নয়, এটা তো আমাদের অনেকের সমস্যাই হতে চলেছে। একদম। আজকে যে কোটি স্নানের কথা আমি বলছিলাম, তো আমাদের কোটি স্নানের কথাটা বলি, কোটি স্নানটা কি। এবার কোটি স্নান করতে গেলে আমাদের এখন যেটা আমি বারবার বলেছিলাম ওয়াটার থেরাপি কথাটা, এই যে ওয়াটার থেরাপিটা কি জিনিসটা হয়, এটা কোটি স্নান বলা হয়। আচ্ছা আচ্ছা, একজন ফোনে আছেন, একটু কথা বলে নেবো। কে আছেন বলবেন? নমস্কার। গুড ইভিনিং। গুড ইভিনিং, বলুন কে বলছেন? পরিতোষ চট্টোপাধ্যায় ফ্রম বাগুইহাটি। বাগুইহাটি, বলুন কি সমস্যা আছে? সমস্যা, আমাকে কাজের সূত্রে আমি যখন অফিসে যাই বেশিরভাগ সময় 2 হুইলার বা 4 হুইলার চালাতে হয়। তো আমি যখন বাড়ি থেকে বেরিয়ে অফিস যাচ্ছি, অফিসে যখন ঢুকছি, ওই যে 8 ঘন্টা বা 20-25 মিনিট যে সময়টা আমি 2 হুইলার বা 4 হুইলার চালালাম, তারপর একটা শরীর ক্লান্তি নেমে আসে। এটা কেন হয় বুঝতে পারি না। আর একটা বিষয় হয় যেটা হচ্ছে কোনো জায়গায় হয়তো আমি লাইন দিয়েছি, মানে অনেক জায়গায় সিস্টেম থাকে না যে লাইন দিয়ে প্ল্যাটফর্ম নিতে হয়। ধরুন আমি সেখানে 10 মিনিট লাইন দিলাম, লাইন দেওয়ার পর শরীর ক্লান্ত হয়ে যায়। মানে সেখানে তো সবাইকে লাইন দিতে হচ্ছে, আমাকেও দিতে হচ্ছে সেই অনুযায়ী,
কিন্তু আমার শরীরটা কেন ক্লান্ত হয়ে যায়, কেন দুর্বল দুর্বল লাগে, সেটাই বুঝে উঠতে পারি আপনার না। বয়স কত? বয়স 36+। 36+ তো খুব বেশি বয়স হয়নি। এবার এটা ক্লান্তি হয়ে যাওয়ার কারণটা হচ্ছে শরীরে কি পেন থাকে, ব্যথা থাকে? হ্যাঁ, একটু ব্যথা, পায়ের মধ্যে ব্যথা থাকে, কোমর বা পিঠের আপনার মধ্যে ব্যথা শরীরের মধ্যে থাকে। কি রোদ লাগানো হয়? বুঝতে পারি না যে অল্প সময়ের পরিশ্রম দীর্ঘক্ষণ ক্লান্তি নেমে আসে। হ্যাঁ, তো আপনার কি শরীরের মধ্যে রোদ লাগানো হয়? খুব একটা বেশি রোদ লাগানো হয় না, কারণ আমার তো অফিসের মধ্যেই কাজ। তবে যে সময়টা এই বাইরে বেরিয়ে যাতায়াত করতে হয়, সে সময়টা হয়তো কম বেশি রোদ লাগে। তবে এমনটা না যে সবসময় সূর্যের রোদ আমি পাই, মানে আপনি একটা প্রতিদিন না, হয়তো পাই সামান্য কিছু সময়ের জন্য। আপনি একটা সিম্পল ইউরিনে একটা রিপোর্ট করান, ইউরিন ফর রুটিন, ঠিক আছে? আর একটা ভিটামিন ডি রিপোর্টটা করান। আপনার শরীরের মধ্যে খাওয়া দাওয়ার যদি কি কোনো রকম নিয়ম কানুন কিছু আছে স্যার? খাওয়া দাওয়া তো অনেক কিছুই আছে, আমি বলছি শুনুন আপনি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আপনার ভিটামিন ডি যদি শরীরের মধ্যে কম থাকে, তাহলে এইরকম একটা আপনি পেন অ্যারাইজ হতে পারে, যেটু আপনি বললেন কি আমি অফিসের মধ্যে সবসময় বসে একটা কাজ, তো অবভিয়াসলি আপনার অফিস যেটা রয়েছে সেটা এসির মধ্যে থাকেন, তো আপনাকে রোদ যে আমরা লাগাই না, সেই কারণের জন্য কিন্তু ভিটামিন ডি আমাদের শরীরের মধ্যে কমে যায়। আর যার ফলে এরকম একটা লেজার্জি ভাব বা আপনার উইকনেস বা আপনার শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণা হতে পারে। আর একটা সিম্পল জিনিস যেটা বললাম, যেটা আজকে যে টপিক নিয়ে আমরা আসলে আলোচনা করছি আজকে, ইউরিনের সঙ্গে প্রোটিনটা বেরিয়ে যাওয়া, তো এই টপিকটাও কিন্তু আপনার সঙ্গে কোনো না কোনো জায়গায় দেখুন ম্যাচ করছে। যখন স্টার্টিং করেছিলাম তখনই বলেছিলাম কি আপনার সবসময় একটা লেজার্জি ভাবটা আসবে, এনার্জি লেভেলটা আপনার কমে যাবে। তো এটা সাধারণ একটা বিষয় কি আমাদের ইউরিনের সঙ্গে প্রোটিনটা বেরোচ্ছে, কিন্তু সাধারণ বিষয়টা আমি কি বললাম, প্রেশার, সুগার, স্ট্রেস, এই তিনটে হচ্ছে এদের মুখ্য কারণ, ঠিক আছে? যে কারণের জন্য আপনার শরীরে কিন্তু দিন পর দিন আপনার কিন্তু ড্যামেজ হতে থাকবে। তো আপনাকে এখান থেকে যে জিনিসটা আপনি করতে পারেন, তো দুটো রিপোর্ট আপনাকে বলে দিলাম, এই দুটো রিপোর্ট আপনি করুন। এরপর যদি রিপোর্টের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তো আপনি আজকে যে আমি কাজটা বলবো সেটা আপনি ফলো করবেন, আমাদের প্রোগ্রামের সঙ্গে আপনি থাকবেন। আমি আপনাকে বলবো কি কোটি স্নানটা কি বলা হয়, কোটি স্নানটা আপনি করবেন, সেখানে আপনি অনেকটাই কিন্তু ইমপ্রুভমেন্ট আপনি পাবেন। এর সাথে সাথে আপনি জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে মানুষরা সবসময় কিন্তু এসিতে থাকে, এসি ঘরে থাকে বা এসি অফিসের মধ্যে থাকে, তারা কিন্তু রোদ লাগাতে পারে না, আর যা গরম পড়ে গেছে তার মধ্যেও কিন্তু সম্ভব হয় না, তখন আপনি কিন্তু ড্রাই ফ্রুট আপনি নিতে পারেন, ঠিক আছে? বেশি নেই, আপনি কাজু, বাদাম, আখরোট, কিশমিশ যেটা হলো, সেটা আপনি 2 পিস করেও কিন্তু আপনি প্রতিদিন নিতে পারেন। এটা আপনি ট্রাই করতে পারেন। আর এরপর যদি আপনি কোটি স্ট্যান ব্যাপারে আরও ডিটেলস যদি পেতে চান, তো আপনি আমাদের যে হেড অফিস আছে মধ্যমগ্রাম, সেখানে এসেও আপনি কিন্তু সেই সুবিধাটা নিতে পারেন। তো যেটা আমরা সেই টপিকের মধ্যে ছিলাম স্যার, আমাদের একজন বন্ধু আছেন, একটু কথা বলিনি, অবশ্যই আমরা আলোচনা করে নেব। তবে কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া রানীহাটি থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে আগে কাজ করতাম, একটা উইক লাগতো না, হ্যাঁ হুম। ভীষণ টায়ার্ড লাগে এখন। বয়স কত আপনার ম্যাডাম? আমার 25 বছর। 25 বছর বয়স মাত্র? আচ্ছা। আপনার ঘুম কেমন হয়? হ্যাঁ বলুন। আপনার ঘুম কেমন হয়? ঘুম 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা? 6 ঘন্টা। মানে বিছানা গেলেই আপনি কি ঘুম পেয়ে যান? না না না, এরকম কোনো ব্যাপার নেই। ফোন ঘাটেন তো রাত্রিবেলা? ফোন আগে ইউজ করতাম, এখন আমি 10টা বেজে গেলে ফোন বন্ধ করে দিই, ওই 11:30 12টার দিকে ঘুমিয়ে পড়ি। এটা একটা খুব ভালো কাজ করেছে কি রাত্রিবেলা শোয়ার সময় যে আপনি ফোনটা যে সুইচ অফ করে দিচ্ছেন না, তাতে কি হবে কি আপনার যে রেডিয়েশনটা রয়েছে, যে আপনার ব্রেনের মধ্যে যে আপনার হয় ক্ষতি করে, সেটাও কিন্তু হবে না। এটা খুব ভালো কাজ করেন, কিন্তু ঘুম আসা দরকার আছে। তো আপনি যদি 10টার মধ্যে যাচ্ছেন বিছানা, কিন্তু ঘুম আসছে 12:30টার সময়। আপনি কোনো স্ট্রেস লেভেলে কোনো কাজ করেন? হ্যাঁ বলুন। কোনো টেনশন আছে আপনার লাইফে? হ্যাঁ ঠিক আছে, তো থাকতেই হয়। তো এটাই হচ্ছে মেন আসল বিষয়, আপনার উইকনেস হওয়াটা, ঠিক না? আপনি একটা কাজ করুন, একটা সিম্পল একটা ইউরিন রিপোর্টই আপনি করে নিন, ঠিক আছে? আর হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারের মধ্যে না ওটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, আপনি ইউরিন রিপোর্টটা করে না একটু হোয়াটসঅ্যাপের মধ্যে রিপোর্টটা পাঠিয়ে দিন। যদি সেখান থেকে আমরা কিছু প্রবলেমটা দেখতে পাই, তাহলে অবশ্যই আপনাকে আমরা হেল্প করবো। উইকনেসটা বেশি হচ্ছে। ওকে, তুমি শুনতে থাকো, সঙ্গে থাকো। তো দেখুন, আজকে যে টপিক নিয়ে আমরা ছিলাম, আজকে কোটি স্নান নিয়ে। তো কোটি স্নানটা কি? কোটি স্নানের জন্য আপনাকে 2টো টাব নিতে হবে, ঠিক না? এই 2টো টাব কি করবে? 2টো টাবের মধ্যে একটা থাকবে গরম জল, যেটা আপনি সহ্য করতে পারেন, আর একটা জলের মধ্যে থাকবে নর্মাল টেম্পারেচার জল, খুব বেশি ঠান্ডা নয়, নর্মাল টেম্পারেচার জল যেটা থাকে
সেটা আপনার একটা টাবের মধ্যে থাকবে। তো একটা টাবের মধ্যে যে গরম জলটা রইল সেটা কতক্ষণ মানে কি হাইট অনুযায়ী থাকবে, আপনি যে টাবের মধ্যে যে বসবেন মানে অ্যাটলিস্ট আপনার এই অবধি আপনার জলটার মধ্যে আপনাকে ডুবিয়ে থাকতে হবে। এবার যদি আপনি টাবের মধ্যে বসেছেন, জলের মাত্রাটা কম রয়েছে, এই জায়গাটা পুরো কভার করছে না, তাহলে একটা মাগ নেবেন, ওই মাগের মধ্যে আপনি কি করবেন, ওই জলটা নিয়ে আপনি পেটের মধ্যে ফেলতে থাকবেন। কেমন? তো পেটের মধ্যে ফেলতে থাকবেন যাতে এই জিনিসটা আমার পুরো ভেজা থাকে সব সময়। তো এটা আপনি বললাম। এইবার কি হবে, অনেক সময় দেখবেন আপনার বসার পর পাশে কিন্তু একটা গরম জলে একটা বালতিও রাখতে হবে। কেন বললাম এই কথাটা, কেন কি জল তো ঠান্ডা হতে থাকবে, তো জল যখন ঠান্ডা হতে থাকছে তখন কি হবে, ঠান্ডা জলটাকে আপনাকে বাইরে ফেলতে হবে আর ওই গরম জলটাকে আপনাকে টাবের মধ্যে নিতে হবে। এটা কাজ হলো। এটা 4 রাউন্ড করবেন। 4 রাউন্ড কেমন, আপনি যে গরম জলের মধ্যে বসেছেন, আচ্ছা গরম জলের মধ্যে বসার আগে আপনাকে কিন্তু 1 গ্লাস জল খেতে হবে, ঠিক আছে? আর মাথাতে আপনি একটা ভেজা কাপড় আপনি মাথার উপরে দেবেন, আর পায়ের নিচে চটি পড়বেন, পায়ের নিচে যাতে আপনার জল না লাগে। আর যখন আপনি টাবের মধ্যে বসবেন, তো টাবের মধ্যে বসার সময় আপনার কিন্তু লেগ কিন্তু পাটা কিন্তু উঁচু থাকবে, ঠিক আছে? মানে আপনি যে বসেছেন পাটাকে সামনে ঝুঁকিয়ে সামনের দিকে রাখবেন না, আপনাকে পাটাকে তুলে রাখতে হবে, এই পোর্শনটা আপনাকে রাখবেন পায়ে। আচ্ছা, এই যে নিয়মটা বললাম, 3 মিনিট আপনি থাকবেন গরম জলে, 1 মিনিট থাকবেন আপনি ঠান্ডা জলে। 3 মিনিট আপনার হলো, 3 মিনিট পর আপনি জলের থেকে উঠলেন, আবার ঠিক ওই রকমই ওই পোর্সের মধ্যেই আপনাকে ঠান্ডা জলের মধ্যে আবার 1 মিনিট কিন্তু বসে থাকতে হবে, ঠিক আছে? এটা হলো একটা রাউন্ড। 4টে রাউন্ড বলেছি, মানে আবার আপনি গরম জলের মধ্যে আসলেন, আবার আপনি ঠান্ডা জলের মধ্যে আসলেন। এই গরম জল ঠান্ডা জল করতে করতে আপনার গরম জলটা কিন্তু ঠান্ডা যে হয়ে যাচ্ছে, সেটার জন্যই আপনাকে বললাম যে এক্সট্রা যে বালতিটা রয়েছে সেই বালতি থেকে কিন্তু আপনি ওই যে ঠান্ডা জলটা হয়ে গেল, জলটা আপনি বার করে নিলেন, আবার গরম জলটা ফেলে দিলেন। তো টেম্পারেচারটা এক রাখতে হবে। একটা জিনিস, যে কোনো জিনিস এক্সপেরিমেন্ট করতে গেলে আমার কথাগুলোকে কিন্তু ভালো করে শুনতে হয়, ঠিক না? তো আপনি যখন করবেন তখন যাতে পাখা না থাকে ওখানে, ঠিক আছে? আর কোনো রকম উইন্ডো না থাকে, এই জিনিসটা আপনি মানে বাইরে থেকে যাতে হাওয়াটা না লাগে। তো এই জিনিসটা যদি আপনি করেন, ঠিক আছে, তাহলে আপনার কোটি স্নানটা কমপ্লিট হবে। তাহলে আপনি দেখবেন ডে বাই ডে আপনার কিন্তু ইমপ্রুভমেন্ট হতে চালু হলো। যারা ডায়ালিসিস করছে তারাও যদি এই এক্সপেরিমেন্ট যদি করতে চালু করে, তাদের দেখবেন আপনার যে রিপোর্ট যদি আপনি করাচ্ছেন সেখানে যে আপনার প্রোটিন যে লিকেজ করছে, এই প্রোটিন লিকেজটা কিন্তু বন্ধ হয়ে যাবে। হলো না অসাধারণ? তো এইটা হলো মেডিসিন, যেখানে আমি উইদাউট মেডিসিন কি করে যে সুস্থ হবে, এই যে কথাটা থাকে না, তো তার জন্য এইরকম যে এক্সপেরিমেন্ট রয়েছে বা এইরকম যে ক্রিয়া রয়েছে, এই ক্রিয়াগুলো করার পর কিন্তু আপনি ভালো থাকতে পারেন। আয়ুর্বেদ না একটা খাজানা, এবং এই খাজানেতে প্রত্যেকটা মণি, মুক্তা, মোহর সবই কিন্তু অমূল্য। যদি সঠিকভাবে আপনি সেগুলো সংগ্রহ করতে পারেন, আপনার জীবনে আপনার থেকে ধনী মানুষ কিন্তু আর কেউ হতে পারবে না। সুস্থতার ধনী, সৌন্দর্যের ধনী, ভালো থাকার এবং আনন্দে থাকার এই যে অমূল্য সম্পদ, এটাকে অবশ্যই আপনি গ্রহণ করতে পারেন যখন সঠিক আয়ুর্বেদকে আপনি নির্বাচন করবেন। এনবিপি ঠিক সেরকমই সঠিক একটি আয়ুর্বেদের নাম। কেউ আছেন আমাদের সাথে, একটু চট করে কথা বলবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে আছেন? নমস্কার, আমি শিপ্রা বসু বলছি। কোথা থেকে বলছেন? শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর থেকে। বলুন, কি সমস্যা আছে ম্যাডাম? আমি আজকের অনুষ্ঠানে রোজ অনুষ্ঠান দেখি, আজকের অনুষ্ঠানটায় যে আলোচনাটা হচ্ছিল যে প্রোটিন বেরিয়ে গেলে কি হয় শরীর থেকে, আমি আমার মধ্যে ওরকম কিছু সিমটম দেখতে পাচ্ছি। মানে আমার হাতটা না খুব বেশি টান টান করছে আজকাল, মানে একটুক্ষণ বসে থাকলেই পায়ে জিজি ধরে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে। মানে কোথাও বসে অনেক সময় মাটি অব্দি তো পা পৌঁছয় না, পাটা ঝুলে থাকে, তো পা ফুলে যাচ্ছে। এইসব সমস্যাগুলো খুব হচ্ছে। আপনার বয়সটা কত ম্যাডাম? 42। 42 বছর। ওকে। এখন আপনি কোনো প্রেসার বা সুগারের ওষুধ খান? না, থাইরয়েডের খাই। থাইরয়েডে খান, বা প্রেসার আপনি চেক করেছিলেন? প্রেসার আমার লোয়ের দিকেই থাকে বরাবরই, ছোট থেকেই। আর ইউএসজি রিপোর্ট আপনার হয়েছিল? ইউএসজি অনেক বছর আগে হয়েছিল। কারেন্ট একটা ইউএসজি রিপোর্ট করাবে না? আচ্ছা, কেন কি যেটা বললাম না, ইউএসজি রিপোর্ট করলে আমাদের কিডনি সাইজটা যে ছোট হয়ে যায়, তো এটা এই সময় যদি আপনি লক্ষ্য যদি না করেন তাহলে কিন্তু আস্তে আস্তে করে আপনার প্রেশারের সমস্যা চলে আসবে, ঠিক আছে? আস্তে আস্তে করে আপনার কিডনি ফেলিয়ার হওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যায়। আপনি একটা ইউএসজি রিপোর্ট করান। আর আপনি আমাদের প্রোগ্রামটা অনুষ্ঠানটা পুরো দেখছিলেন তো? তো কোটি স্নান যে কথাটা বলেছিলাম ওটা ব্যাপারে আপনি জানলেন আজকে ভালো করে? শুনলাম। তো এই জিনিসটা যে বললাম কোটি স্নানটা,
এটা কিন্তু আপনি বাড়িতে ট্রাই করুন, ঠিক আছে? আর ট্রাই করে আপনি কেমন থাকেন সেটা আমাদের যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে না, ওই নাম্বারে আপনি ফোন করে জানাবেন। একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ছোটবেলায় যদি আমরা অল্প একটু জলে কোনোভাবে স্নান করে বাথরুম থেকে বেরিয়ে আসি না, তখন মা বলতো যে কাক স্নানটা বন্ধ কর। তো কাক স্নান না, স্নানটাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে করতে হয়। স্যার আজকে যে কোটি স্নানটা বললেন, হয়তো সেটা এটা কি স্যার সকলের জন্য নাকি যারা অসুস্থ, যারা বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন, মানে আমরা প্রত্যেকে করতে পারি? একদম একদম। যারা বাইরের পেশেন্ট গুলো আমার কাছে আসছে, আর ইনফ্যাক্ট নাগপুরে পেশেন্ট বলুন আপনি, আমাদের কালকে একটা পেশেন্ট ঢুকেছে আমাদের তামিলনাড়ু থেকে। তো এই পেশেন্টগুলো যে এখানে আসছে, আমাদের এখানে থাকার জায়গা রয়েছে, সেখানে আমরা কোটি স্নান শুধু পেশেন্টকে করিয়েছি। আর কোটি স্নান করার পর তারা কিন্তু আজকে কিডনি সমস্যা থেকে ভালো আছে, ঠিক আছে? তো এটা নয় কি আপনি মানে সমস্যা রয়েছে তাহলে আমি এটা ট্রাই করব। এটা যে কোনো সুস্থ মানুষও যদি আপনি করতে চালু করেন, তাহলে শুধু কিডনি সমস্যা নয়, সোনোগ্রাফি করার পর আপনার যে ফ্যাটি লিভার, স্প্লিন বেড়ে যাওয়া, প্যাঙ্ক্রিয়াসের সমস্যা, এই নানা রকম যে অর্গানগুলো রয়েছে তাকেও ভালো রাখা। আমি কেন বললাম আপনাকে জলের মধ্যে অ্যাটলিস্ট এই হাইট অবধি ডুবে থাকতে হবে, তার মধ্যেই তো আপনার কিডনি, লিভার, প্যাঙ্ক্রিয়াস, স্প্লিন, গল ব্লাডার সমস্ত কিছু জিনিস আছে। তো এই জিনিসগুলোকে ঠিক কিভাবে হবে যদি আপনি কোটি স্নান করেন। একদম, মানে স্নানটা কিন্তু একটা ট্রিটমেন্ট। বাড়িতে বসে আপনি এই ছোট্ট ট্রিটমেন্টটা কিন্তু করতে পারেন, যাতে আপনি কিন্তু দীর্ঘদিনের সমস্যা থেকে রেহাই পাবেন। কেউ আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হলদিয়া থেকে প্রতিমা ঘোষ বলছি। আচ্ছা, আগে শুনবো প্রতিমা ম্যাডাম, হলদিয়াতে আমাদের চেম্বার হয় যে আপনি জানেন তো? হলদিয়া থেকে বলছি আমি। হ্যাঁ, হলদিয়াতে আমাদের চেম্বার আছে, আপনি জানেন? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি এবার বলুন কি সমস্যা? দীর্ঘ বছর ধরে আমার আমি কানে শুনতে পাই না। কানে শুনতে পান না? একটা কান তো পুরো আছে, সেটা তো আমি এখনই বুঝলাম। আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে কিছু, আপনি উত্তর দিচ্ছেন কিছু। একবারই শুনতে পাচ্ছেন। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, আগের মাসে আমি রিপোর্ট করিয়েছি। আপনি একটু ডাক্তারকে দেখাতে চাইছি। আপনি যদি দেখাতে চান, তার জন্য আপনি যদি না শুনতে পান, তাহলে আপনার বাড়িতে যদি কোনো লোক থাকে যে শুনতে পায়, তাকে আপনি ফোন দিয়ে আমাদের যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে লাস্টে 27/37, এই দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে ফোন করে আপনি জানবেন, ওরা আপনাকে হলদিয়া ডেটটা বলে দেবে। আগামী 10 তারিখে মানে 10 অক্টোবর পুজো পরেই আমি নিজে থাকবো হলদিয়া চেম্বারে। তো সেখানে এসে আপনি দেখা করবেন, যেখানে আপনি এই যে কানের সমস্যা থেকে আশা করছি আপনি অবশ্যই ভালো থাকবেন, ঠিক না? যেহেতু আপনার সঙ্গে কথা বলতে পারছেন, যেহেতু আমি বলবো আপনি শুনতে পারবেন না, তো বেকার আপনাকে না ফোন করে কথা না বলে। আর আপনি যদি নিশ্চয়ই আপনি একটা ডিসাইড করে নিয়েছেন কি আমি দেখাবো, আমি আপনাকে বলবো আগামী 10 অক্টোবরে আমি হলদিয়া চেম্বারে থাকবো। একদম। তো চেম্বারের কথা যেহেতু স্যার বললেন, একটু সম্পূর্ণ করে দিই বিষয়টা। চেম্বার শুধুমাত্র হলদিয়া আছে তা তো না, চেম্বার প্রত্যেকটা জেলাতে রয়েছে, কয়েকটি জেলাতে তো বেশ 3-4টি করে চেম্বারও রয়েছে। তো আপনাদের জন্য একটু জানিয়ে রাখি, আমাদের চেম্বারের হেরিয়ার কথা দিয়ে শুরু করি। হেরিয়ায় কিন্তু আমাদের চেম্বার হয় এবং সেখানে কিন্তু অবশ্যই এবারও ডক্টর বি শর্মা কিন্তু থাকবেন, পাশাপাশি ডক্টর এই হালদারও থাকবেন। পাশাপাশি বলে রাখি মেছেদার কথা, মেছেদাতেও ডক্টর বি শর্মা থাকছেন। আরামবাগে থাকছেন ডক্টর এই ভট্টাচার্য, আরামবাগে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। শিলিগুড়ি চেম্বারে আপনারা পাচ্ছেন এবারও কিন্তু ডক্টর বি শর্মাকে। খড়গপুরে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। বাঁকুড়া চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। শিলচরে আমাদের চেম্বার রয়েছে। দেখুন, আসামে আমাদের 3টি সেন্টার, এক তো শিলচর, গুয়াহাটি এবং ডিব্রুগড়। 3টি সেন্টারেই কিন্তু আমাদের ডক্টররা যান কলকাতা থেকে, এবং প্রত্যেকে অভিজ্ঞ ডক্টর, এবং চেম্বারও আমাদের বহুদিনের চেম্বার। শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এবং আপনারা গুয়াহাটি এবং ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দিল্লিতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, মালদায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, আবারও অনেকদিন পর আবারও মালদায় পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনারা আলিপুরদুয়ারেও কিন্তু স্যারকে পাচ্ছেন, অর্থাৎ ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। বহরমপুর এবং কৃষ্ণনগরে আমাদের চেম্বার থাকে, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। বনগাঁ চেম্বারে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, ক্যানিং এ ডক্টর আর দেকে পাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস খানকে, বোলপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে,
হলদিয়া চেম্বারে স্যার থাকবেন আবারও ডক্টর বি শর্মা, পাশাপাশি আসানসোল চেম্বারেও কিন্তু স্যারকে পাবেন, অর্থাৎ ডক্টর বি শর্মাকে পাবেন। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আসলে মাথায় একটা কথা ভীষণ রকম ভাবে ঘুরছে, কি বলুন তো, আমাদের এতগুলো সেন্টার, এতজন চিকিৎসক, হয়তো এটা হয় যে মাঝে মধ্যে চেম্বারে কিন্তু ডক্টর চেঞ্জ হতে পারে, এটা কোনো রকম কিন্তু আপনাদের অসুবিধার নয়। আপনি ডক্টর বি শর্মাকে প্রথমবার দেখালেন বলে প্রত্যেকবার স্যারকেই দেখাতে হবে তার কোনো ব্যাপার নেই। ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদার, ডক্টর এন ভট্টাচার্য বা ডক্টর এস ভাদুরী, ডক্টর এস খান, যেই হোক, ডক্টর আর দে, প্রত্যেকে আমাদের অভিজ্ঞ চিকিৎসক। তাই যে কোনো চিকিৎসককে দেখান, প্রেসক্রিপশনটা যত্ন সহকারে নিয়ে আসবেন, তাহলেই কিন্তু যথেষ্ট। কলকাতায় মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, হাজরায় আমাদের চেম্বার রয়েছে হাতিবাগানে এবং খিদিরপুরে, আর হাওড়ার মধ্যে শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর আর বেলুড়ে পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় পাচ্ছেন। কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যালো ম্যাম, আমি নইনহাটি থেকে বলছি, পিয়ালি ভট্টাচার্য। পিয়ালি ভট্টাচার্য। ম্যাডাম, একটু বয়সটা শুনবো আপনার। আমার বয়স 31 বছর। বেশি হচ্ছে চালু হয়ে যাবে। তো আমি আপনাকে বলবো একটা রক্ত রিপোর্ট আপনি করান, এলএফটি, টিএসএইচ, আইজি, ঠিক আছে? এই 3টে পরীক্ষা আপনি করবেন, আর 3টে পরীক্ষা করার পর আপনার আমাদের যে হেড অফিস, সেটা হচ্ছে মধ্যমগ্রাম, সেখানে এসে আপনি দেখাবেন। কারণটা হচ্ছে কি, আপনার যে হেয়ার ফলের সমস্যাটা, এটা 3টে কারণের জন্য হয়। এটা হলো নাম্বার 1। আর সেকেন্ড নাম্বার হচ্ছে কি, আপনার এই সমস্যাটা যাতে আগামী দিন না বেড়ে যায়, তার জন্য আমরা এখন নতুন পার্ট চালু করেছি, সেটা হচ্ছে লাইলিগেন্স। তো লাইলিগেন্সের যে পার্টটা রয়েছে ডক্টর ভাদুরী হ্যান্ডলিং করেন। আমি আপনাকে বলবো কি, এই ট্রিটমেন্টে যদি আপনি নিতে চালু করেন, তাহলে কি হবে, হেয়ার ফলের সমস্যাটা মিটবে, তার সাথে সাথে চুলের যে গোড়াগুলো রয়েছে তাকে শক্ত করা হবে, আর নতুন করে চুলটা বেরোবে, ঠিক আছে? এই কাজটা হতে চালু হয়ে যাবে আপনার। বেশ ম্যাডাম, শুনতে থাকুন। আর এটা কিন্তু আমাদের মহিলাদের জন্য একটা দারুণ সুখবর, শুধু মহিলাদের জন্য না, পুরুষ বন্ধুদের জন্য, কারণ অলরেডি আমাদের ট্রিটমেন্ট কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবং মহিলারা এবং পুরুষরা সমানভাবে কিন্তু এই ট্রিটমেন্ট নিচ্ছে। চুলের যে কোনো ট্রিটমেন্ট বলুন বা স্কিনের ট্রিটমেন্ট বলুন, কারণ বলি না, এনবিপি শুধু সুস্থ হতে আমাদের শেখায় না, এনবিপি আমাদের সুন্দর হতেও শেখায়। কারণ সেই মানুষের কনফিডেন্স থাকে যে মানুষ সুন্দর, আর সেই মানুষ সুন্দর যে মানুষ সুস্থ। তাই প্রত্যেকটি বিষয়ের সাথে প্রত্যেকটি বিষয় রিলেটেড। তাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। আর এবার আমরা চলে যাব সেই মানুষগুলোর কাছে যারা পৌঁছে গিয়েছিলেন এনবিপি ইউনানি আবেদন সেন্টারে আর ভীষণ ভালো আছেন। এটা তাদের মুখের কথা, তাদের ভালো থাকার কথা, তাদের আনন্দের কথা। একটু তাদের মুখ থেকে শুনে নিই, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুরাহা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো, মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম, মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস। হ্যাঁ, মানে কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানে ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের। 15 দিনের ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন? অনেকটা উপকার পেয়েছে। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ের ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওর ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি।
আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই, কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন। ফিল মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি, মানে কিছুই পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছে? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? এনবিবি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। পুরোপুরি এই অনুষ্ঠান আপনাদের জন্য আমরা কিন্তু লিখে দিয়েছি, কারণ আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, সে কারণেই আমাদের এই অনুষ্ঠান। এবং প্রত্যেকটা অনুষ্ঠান থাকে আপনার সমস্যা নিয়ে। আপনার সুগার হতে পারে, আপনার জয়েন্ট পেনের সমস্যা হতে পারে, আপনার পেটের সমস্যা হতে পারে, পাইলস ফিশার ফিস্টুলার সমস্যা হতে পারে, পার্কিনসন বা যে কোনো ধরনের নার্ভের প্রবলেম হতে পারে, আপনার মাসেলের কোনো সমস্যা হতে পারে, নেশা আসক্তির সমস্যা হতে পারে, আমাদের মহিলাদের কোনো সমস্যা হতে পারে, পুরুষদের সমস্যা হতে পারে, বন্ধাত্ব বা ইনফার্টিলিটির সমস্যা হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে। বাপরে বাপ, আমি তো বলে শেষ করতে পারবো না, সমস্যা হাজারও হতে পারে। তবে সব সমস্যা নিয়ে অনুষ্ঠানে কিন্তু আমরা আলোচনা করি এবং তার সমাধানটা নিয়েও আলোচনা করি। আর আলোচনা করেই আমরা ক্ষান্ত হয়ে যাই তা কিন্তু একদম নয়। সেই আলোচনার কি হবে সমাধান, কোথায় গিয়ে আপনাদের মুখে আমরা হাসি ফোটাতে পারবো, কিভাবে আপনি আপনার সুন্দর পুরনো জীবনে ফিরে যেতে পারবেন, সব বিষয়গুলো একেবারে পরিষ্কার করে আপনাদের জন্য আপনাদের সাথে আমরা কিন্তু আলোচনা করি। আজকেও ঠিক এরকমই একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে বারংবার আপনাদের তরফ থেকে কিন্তু অনুরোধ থাকে যে ডাক্তারবাবু ভালো হবো তো, ডাক্তারবাবু ঠিক হয়ে যাবো তো, আমাকে একটু ঠিক করে দিতে পারবেন তো। আজকে ঠিক সেরকমই একটি বিষয় নির্বাচন করেছি। বিষয় ফিরবো, তবে তার আগে অবশ্যই জানবো আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং যে বিষয়টি আমরা নির্বাচন করেছি সেটি হচ্ছে জয়েন্ট পেন। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, বিভিন্ন জয়েন্টে আপনাদের ব্যথা কিন্তু থাকে। তবে সব বিষয়গুলো নিয়ে আলোচনা আজকে হয়তো করে উঠতে পারবো না, কিছুটা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। অল্প বয়সে কি ব্যথা আসছে নাকি বয়সেই আপনার ব্যথা আসছে, এই ব্যথা আপনি কতটা কাহিল হচ্ছেন এবং তার থেকে নিরাময় আপনি যদি এখনো না পান, কিভাবে এনবিপি আপনাকে সহযোগিতা করতে পারে। এত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ অবশ্যই মানুষটির সাথেই আমরা আলোচনা করব। স্যারের কাছে এই প্রশ্নগুলো প্রত্যেকটি রইল। তবে স্যার আমাদের সাথে বন্ধু আছেন, একটু কথা বলে নিই আগে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আর নমস্কার, আমি দুলাল কর বলছি শ্যামনগর থেকে। শ্যামনগর থেকে বলুন স্যার, কি সমস্যা আছে? আমি ফিস্টুলার ব্যাপারে একটুখানি জানতে চাচ্ছি। আচ্ছা বলুন, আপনার আছে এই সমস্যাটা, তাই তো? আপনারই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার। কতদিনের সমস্যা স্যারকে বলুন। ওইটা 15 সাল থেকে হয়েছে। তার মানে 10 বছর হয়ে গেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার 10 বছরের মধ্যে আপনার সার্জারি কবার আপনি করেছেন? হ্যাঁ, অপারেশন করেছেন? না 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 না, কিচ্ছু অপারেশন করিনি। আচ্ছা, আমি একটা পিজি ডাক্তার আছে, ওনার কাছে পরামর্শ নিয়েছিলাম। উনি বলে স্মুথ বলে লিকুইড আছে। কোনো কিছু নাম বলবেন না দাদা, শুধুমাত্র আপনি আপনার সমস্যাটা বলুন। আর ওই লিকুইডটা আমি খেতে এখন পর্যন্ত আছি, মানে পটি ক্লিয়ার হয়ে যায়, অসুবিধা হয় না। ফিস্টুলাটা ঠিক আছে। আপনাকে যে লিকুইড দেওয়া আছে, লিকুইডটা আছে না, ডাক্তারের সাথে যোগাযোগ করেছি, বলছি অপারেশন কথা, কেউ বলছে সুতো দিয়ে কি করবে জানি না, কিছু করতে হবে না। ওইসব জিনিস আপনি কিছু করতে যাবেন না, কেন কি ওটা করতে গেলে আপনার সমস্যা তৈরি হয়ে যাবে। আজকে আমি আমতলাতে একটা পেশেন্ট দেখেছি, যারা একটা সার্জারি করতে গেলে নাকি সুগার এসে গেছে। এবার উনি তর্ক করলেন ডাক্তারের সঙ্গে যে ডাক্তারবাবু আমার তো সুগার ছিল না, তা আমার সুগারটা কেন হলো, বা আমার সুগারটা আপনি রিপোর্টটা কেন করতে দিচ্ছেন, আমি করবোই না, আমার একদম যা আমি এক্সারসাইজ করি, যা আমার রুটিন রয়েছে, আমার সুগার হবে না। তখনই উনি ডাক্তারবাবু নিজে স্বীকার করে বললেন
কি যদি আপনি সার্জারি করতে যান তখন কিন্তু আপনার সুগার হওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়তে পারে। তো এবার যখন সত্যি উনি যখন সুগার রিপোর্টটা করলেন তখন কিন্তু দেখা গেল সুগার কিন্তু ওনার রয়েছে বা হাই রয়েছে, ঠিক আছে। তো একটা সার্জারি করতে গেলে মানুষ সুগারে রুগী হয়ে গেল, এবার সারা বছর যে ওষুধ খেতে হবে, এবার এই জিনিসটা কে ঠিক করবে? তো আমি আপনাকে বলবো, দেখুন ফিস্টুলা যে প্রবলেমটা রয়েছে না, ফিস্টুলার জন্য কোনো সার্জারি করার প্রয়োজনই নেই। ফিস্টুলা সত্যি একটা ভয়ঙ্কর রোগ, যেটা কি হয় আমাদের স্টুলের ঠিক পাশেই এই মুখটা তৈরি করে রাখে, একটা ফোড়া মতন। যেরকম একটা ফোড়া যে পেকে যায়, পেকে যাওয়ার পর কি হলো, আপনার রসটা বেরোচ্ছে। এবার যখন রসটা বেরোবে তখন আপনি আরাম পেয়ে যাবেন, আর যখন পেকে থাকবে মানে রসটা বেরোবে না, তখন একটা ব্যথা থাকবে, টিস 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 একটা ভাবটা থাকবে। তো এখানে আমি বলবো কেন এটা ভয়ঙ্কর রোগ বলা হয়েছে, কারণটা হচ্ছে কি এই রোগটা ভিতরে গিয়ে চ্যানেল তৈরি করে জায়গাটাকে গার্ড করে দেয়। আজকে 10 বছর ধরে আপনি সমস্যা নিয়ে ভুগছেন, পার্টিকুলার আপনি ফিস্টুলার জন্য আপনি কোনো রকম ট্রিটমেন্টই করছেন না। আপনি যে লিকুইডের কথা বলছেন সেটা হচ্ছে স্টুলকে নরম করার জন্য, যাতে আপনার স্টুলটা টাইট না হয়। স্টুল নরম হচ্ছে ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আপনি ভালো রয়েছেন, কিন্তু ফিস্টুলা যে জিনিসটা কি আছে, আমাদের যে কলনে যে রাস্তাটা রয়েছে ঠিক পাশে কেন হয়, কেন কি উপর থেকে এটা রুট করে লাইন করে রাখে, যে লাইনের মধ্যে আপনার পুষটা জমতে থাকে। তো ফিস্টুলা আসল ট্রিটমেন্ট সেটাই হবে যে আপনার যে লাইনটা করেছে সেখান থেকে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। এবার আপনি যদি সার্জারি করে নেন তো একটা জায়গা মুখ বন্ধ করবেন, অন্য জায়গা হবে, অন্য জায়গা মুখ বন্ধ করবেন, থার্ড জায়গা হবে, ঠিক আছে। তো আপনার ট্রিটমেন্টটা করতে হবে উপর থেকে। তো এর জন্যে খুব সুন্দর চিকিৎসা আছে, যেটা আপনি নিতে যদি চালু করেন তো 3 থেকে 4 মাস আপনার অবশ্যই সময় যাবে, ঠিক আছে, কিন্তু এই সমস্যা থেকে আপনি পুরোপুরি ভালো হতে পারবেন। তো যেহেতু আপনি শ্যামনগরে থাকেন, আমি সোমবার দিনই মধ্যমগ্রামে থাকবো, যদি পারেন আপনি সোমবার দিন মধ্যমগ্রাম চেম্বারে আসুন, যেখানে আপনাকে আমি বলে দেবো কী করলে এই সমস্যা থেকে আপনি পুরোপুরি ভালো হতে পারেন। একদম, আমরা কিন্তু বহু অনুষ্ঠান করেছি পায়েলস ফিশার ফিস্টুলা নিয়ে। আজকে হয়তো বিষয়টা নিয়ে আর বিস্তারিত আমরা এগোবো না, তবে যাদেরই পায়েলস ফিশার ফিস্টুলা আছে, হয়তো আপনার ইচ্ছে নিয়ে অপারেশন করার, বা আপনি হয়তো অপারেশন করেছেন মনের মতো রেজাল্ট পাচ্ছেন না, তাদের বলবো একবার আমাদের স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং আপনার বাড়ির কাছাকাছি চেম্বারে চট করে পৌঁছে যান। কে আছেন আমাদের সাথে ফোনে? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি, সাদেরা বেবি। আচ্ছা, কি সমস্যা আছে? আমার কোমরে ব্যথা, কোমর থেকে হাঁটুতে ব্যথা হচ্ছে একটু, আর হাত পা ঝিমঝিম করছে। এটা এই সমস্যাটা কতদিন ধরে আছে? ওই 3 বছর হয়েছে, কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তার বলেছে ওই ব্যথা বড়ি খাচ্ছেন, ব্যথাটা কমছে, ছেড়ে দেবার পর ব্যথা বেড়ে যাচ্ছে, তাই তো? আপনাকে কোনো সার্জারি করতে বলা হয়েছে? না, ওই যে পরীক্ষা করি, ওর বি ভিটামিন কম আছে, তারপরে আপনি তো করতে পারেন, ওটাই বলি। ওষুধ খাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না, একটু কমছে যে আবার বেড়েছে, এরকম হচ্ছে। না না, আপনি ওষুধ খেয়ে যে ব্যথাকে কমাচ্ছেন সেটা ওষুধ নয়, সেটা ড্রাগস আছে। আজকে আপনি আমার প্রোগ্রামটা লাস্ট অবধি দেখবেন, কেন কি আপনাকে আমি বলবো কি উইদাউট মেডিসিন আপনি ব্যথাকে কি করে কমাবেন, আর সেটাই হবে আসল মেডিসিন। তাহলে আপনাকে ড্রাগস থেকে আপনাকে দূরে থাকতে হবে, ঠিক না? আপনি সঙ্গে থাকুন, আপনি ভালো করে শুনুন প্রোগ্রামগুলো। আজকে দেখুন, আজকে যে আমাদের টপিকটা রয়েছে জয়েন্ট পেন। জয়েন্ট পেন মানেটা হয় মাল্টিপল আমাদের শরীরের মধ্যে জয়েন্ট হয়, বিগ জয়েন্ট, স্মল জয়েন্ট হয়। অ্যাকচুয়ালি কি আমাদের জয়েন্টের মধ্যে যখন ইনফ্লামেশন হয়ে যায়, সোয়েলিং হয়ে যায়, তখনই কিন্তু দুটো হাড়গুলো জুড়ে গিয়ে এবার মুভমেন্ট করতে অসুবিধা হয়, তখনই আপনার কিন্তু ব্যথা অ্যারাইজ করে। এবার এই ব্যথার জন্যে আপনি দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছেন, ঠিক আছে, ওষুধ খাবার পর আপনার ব্যথাটা কমছে, ছাড়ার পর ব্যথাটা হচ্ছে, যেটা দেখলেন একটু আগে আপনাকে ফোন একটা পেলাম বহরমপুর থেকে। তো আমি বলবো কি শুধু জয়েন্ট পেনই নয়, যে কোনো মেজর যে পেন হয়, ধরুন আজকে ক্যান্সার হলো, ক্যান্সারের মেজর কি আপনার পেন হয় পেশেন্টের। তো যে ডিজিজগুলো হার্ট ডিজিজ হলো, ঠিক আছে, যে ডিজিজ আপনার মেজর ব্যথা থাকে, সেই ব্যথাকে আপনি কি করে রিলিজ করবেন। আজকে আমি আপনাকে বলবো যাদের ব্যথা রয়েছে না, তারা এখন আপনি ডাক্তারের কাছে না গিয়ে আপনার ইঞ্জিনিয়ারের কাছে যান। এবার আপনি বলছেন ডাক্তার এটা কী বলছেন, কিন্তু এটাই হচ্ছে বাস্তব কথা। যদি আপনার ভোল্টেজে যদি যন্ত্র থাকে, তাহলে আপনার ভোল্টেজ যন্ত্রটা আপনি চেক করুন, আপনার শরীরের মধ্যে ভোল্টেজ কিন্তু হাই রয়েছে। এবার ভোল্টেজকে লো করতে হবে, কীরকম হবে? যখন আপনি 15 সেকেন্ড 15 সেকেন্ড যদি আপনি মাটির সঙ্গে
যুক্ত থাকবেন। মাটির সঙ্গে যখন আপনি জুড়ে থাকবেন দেখবেন 15 সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু ভোল্টেজ 0 হয়ে যাবে, বুঝলেন না? তো আপনাকে মানে কি আর্থিং নিতে হবে। আমি শুধু আজকে জয়েন্ট পেন নয়, যদি আমার প্রোগ্রামগুলো আজকে যারা লাস্ট অবধি দেখবে আর এই জিনিসটা যদি করতে চালু করে দেয়, আমি বলবো তাদের কোনো হার্টের কোনো সমস্যা হবে না, তাদের ইমিউনিটি লেভেলটা প্রচণ্ড হাই হয়ে যাবে, পিক লেভেলে হয়ে যাবে। আজকে যে কোনো সমস্যা আমাদের কী বলা হয় ইমিউনিটি অটো ইমিউনিটি ডিজিজ, মানে আপনার ইমিউনিটি পাওয়ার লো হয়ে যাচ্ছে। তো ইমিউনিটি পাওয়ারটা তৈরি করবো কী করে? যখন আপনার আর্থিন আপনি পাবেন। তো এই আর্থিন কী করে পাবেন? যখন আপনি আর্থের সঙ্গে জুড়ে থাকবেন। আপনার বাড়ির পাশে যদি কোনো মাঠ থাকে বা কাঁচারা যদি রাস্তা থাকে, কিছু করতে হবে না, এরকম একটা চেয়ারের ওপর আপনি বসে যাবেন, আর বসে গিয়ে আপনি পায়ের চটিটা খুলে নেবেন, আর খুলে নেওয়ার পর আপনাকে পাটা শুধু মাটিতে শুধু ঠেকাতে হবে, ঠিক আছে? এইবার এর বেনিফিটগুলো শুনুন কি কি হবে। যখন আপনি প্রতিদিন 15 মিনিটস যদি আপনি করতে চালু করেন, তাহলে আপনার ইমিউনিটি লেভেলটা একদম পিক আপ হাই লেভেলের মধ্যে পৌঁছে যাবে 15 মিনিটস। যদি আপনি আধ ঘন্টা যদি চালু করেন, আপনি হার্টে যদি কোনো সমস্যা আপনার আসবেই না, আর যাদের থাকে তাদের কিন্তু দেখবেন আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হতে চালু হয়ে গেল। এবার যারা 45 মিনিটস দিতে চালু করে দেয় তাদের কি উপকার হবে? তাদের দেখবেন আপনার শরীরের মধ্যে কোনো রকম পেটের সমস্যা আপনার আসবে না। আর যদি 1 ঘন্টা আপনি নিতে চালু করে দেন, আমি বলবো কোনো রকম ব্যথা বুড়ি আর লাগবে না। 1 আওয়ার ইকুয়াল টু 1 পেন কিলার, ঠিক আছে? 1 ঘন্টা যদি আপনি মাটির সঙ্গে যদি যুক্ত থাকেন, আপনি যদি শরীরের মধ্যে আর্থিং নেন, তাহলে কিন্তু আপনার একটা পেন কিলারে কাজ করে। তো দিস ইজ মেডিসিন। যদি আপনি মেডিসিন ছাড়া যদি ব্যথাকে কমাতে পারলেন, তো এটাই হচ্ছে চিকিৎসা। আপনি কি করছেন? আপনি যে চিকিৎসা পদ্ধতিটা ব্যবহার করছেন সেখানে আপনাকে মেডিসিনের সঙ্গে যুক্ত থাকতে হচ্ছে, দীর্ঘদিন মেডিসিন খেতে হচ্ছে, যার ফলে আপনার সাইড ইফেক্ট আসছে। যেটা একটু আগে আমি বললাম যে আজকে আমতলা যে পেশেন্টটা একটা সার্জারি করতে গেলে তার নাকি ডায়াবেটিস হয়ে গেল, অদ্ভুত ব্যাপার। তো আমি কেন বলি কি, একটা আপনি অপারেশন করতে গেলে শরীরের মধ্যে পোস্টমর্টম করা হয়, মানে একটা সুন্দর একটা আমাদের শরীর, তাকে যখনই আপনি চিরফার করতে যাবেন আপনার কিন্তু শরীরের মধ্যে রোগ আসবেই। একটা বলা হয় না যে আপনি যে শোরুমের মধ্যে আপনি যখন একটা টেলিভিশন নিয়ে আসলেন, টেলিভিশনকে আপনি ইউজ করছেন, এবার এই টেলিভিশনকে যখনই আপনি কোনো রিপেয়ারিং হাতে যদি পড়ে যায়, সেই টেলিভিশন কী হয় আপনার কিন্তু লাস্টিং করে না। কেন লাস্টিং করে না? ও যখনই খুলে দিল, খুলে দেওয়ার পর একটা পার্ট যে লুজ ছিল তাকে টাইট করতে গেলে অন্য পার্ট কিন্তু লুজ হয়ে গেল। তো ঠিক ভাবুন ওরকমই আমাদের শরীর আছে। তো যখন আপনার এই জিনিসটাকে না খুলে আপনি যদি ঠিক করতে পারেন, সেটাই হচ্ছে আপনার চিকিৎসা। তো এটা আপনি ইউজ করুন। যাদের আজকে ব্যথা রয়েছে, যে মা আমাকে ফোন করেছিল বহরমপুর থেকে, আমি আপনাকে বলবো আপনি আমাদের যে ডেট রয়েছে বহরমপুর চেম্বারে, সেই ডেটে অবশ্যই দেখা করবেন, যেখানে এইরকম সমস্যা থেকে আপনি ভালো হতে পারবেন। কিন্তু আসার আগে আমি বলবো কি আপনার শরীরের মধ্যে আর্থিং নিতে চালু করুন, প্রতিদিন 1 ঘন্টা নিতে আপনি চালু করুন। চেম্বারে এসে আপনি অবশ্যই বলবেন কি আপনি অ্যাটলিস্ট আমার এই উইদাউট পেন কিলার খাবার পর, মানে এত যে চিকিৎসা করে যে আমি উপকার পেলাম না, কিন্তু দেখবেন আপনি এই আর্থিং নেবার পর আপনার শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণা ভালো হয়ে যাবে। একদম। আর এটাই কিন্তু ডক্টর বি শর্মা, যার কাছ থেকে আমরা হার্টকে কিছু বিষয় আলোচনা শুনি। আসলে একটা সময় ছিল যখন না আমি শুধু শুনতাম যে স্যারকে প্রচুর মানুষ ভালোবাসে, প্রচুর মানুষ ভগবানের জায়গায় রেখেছেন, কিন্তু বর্তমানে এনবিপির সাথে পুরোপুরি যুক্ত হয়ে আমি নিজের চোখে কিন্তু দেখেছি যে মানুষ ডক্টর বি শর্মাকে কতটা ভালোবাসেন এবং তাকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেন, ঈশ্বরের স্থানটা দিয়ে দিয়েছেন। সরাসরি চেম্বারে এসে বলছেন ডাক্তারবাবু আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি। আমার মনে হয় যে জীবনে এইটা বোধহয় সব থেকে বড় রোজগার স্যার আপনার, যে আপনি এত কোটি কোটি মানুষের ভালোবাসা পান এবং এত পরিমাণে ভালোবাসা পান। আমি খুব অবাক হয়ে যাই দেখে যে এটা কিভাবে পাওয়া সম্ভব হয় একটা মানুষের এক জীবনের মধ্যে। না না, এটা ধন্বন্তরী আশীর্বাদ, এটা তো আমি আলাদা কিছু করি না। যেটা আমাদের ধন্বন্তরী মানে আমাদের আয়ুর্বেদের যে জন্মদাতা রয়েছে ধন্বন্তরী, তাদের আশীর্বাদ, সেখান থেকেই আমি পেশেন্টকে চেষ্টা করি কি যতটা পারে পেশেন্টরা মেডিসিন ছাড়া তারা ভালো থাকতে পারে। একদম ঠিক কথা। আর এই আশীর্বাদ থাকুক অবশ্যই স্যারের উপর, এই আশীর্বাদ থাকুক এনবিপির উপর, কারণ স্যার যদি ভালো থাকেন, এনবিপি যদি ভালো থাকেন, আমরা প্রত্যেকে ভালো থাকবো, তাই না? কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে রামরতন মাইতি বলছি। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা আছে? বলছি আমার এখন 45-46 বছর বয়স হতে চললো। কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা এই প্রবলেমটা আমার লাস্ট 2-3 মাস ধরে মানে শুরু হয়েছে। আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছি, বিশেষ কিছু উপকার আমি পাই।
এমন অবস্থায় কি করলে ভালো হয় ডাক্তারবাবু যদি একটু গাইডলাইন দেন। আচ্ছা, আপনার বাড়ি কি মেদিনীপুরে? হ্যাঁ, মেদিনীপুরেই হয়েছে। আচ্ছা, আপনি আজকে আমার প্রোগ্রামগুলো দেখছিলেন? হ্যাঁ, একটু আগে থেকে শুরু করেছি, 4-5 মিনিট আগে থেকে দেখা শুরু করেছি। আচ্ছা, ওই যে ভোল্টেজের কথাটা বললাম বা আর্থিং নিতে বললাম, এই কথাটা শুনেছিলেন? হ্যাঁ, কিছুটা শুনেছি, যদি আরেকবার একটু রিপিট করে দেন। আচ্ছা, দেখুন, আপনার কিছু করতে হবে না। আপনার বাড়ির পাশে যদি কোনো মাঠ থাকে না, বা যদি কাঁচা রাস্তা থাকে, আপনি এরকম চেয়ারের মধ্যে বসে চটিটা খুলে, ঠিক আছে, শুধু 1 ঘন্টা মাটির সঙ্গে ঠেকিয়ে আপনাকে শুধু বসতে হবে। ঠিক আছে, আমি আপনাকে বলছি না যে আপনি আমার কাছে আসুন, আপনি আমার ওষুধটা খান। আমি আপনাকে বলছি আপনার বাড়ির পাশে আপনি শুধু মাঠে বা কাজে বসে আপনি 1 ঘন্টা শুধু। লোকেশন কোথায় পাবো? মেদিনীপুরে তো অনেক জায়গা যে কোনো মাঠে, ঠিক না, যেখানে আপনার কাছে। আমি একবার দেখাতে চাইছি, না, চেম্বারের কথা বলছি। চেম্বার তো আমাদের মেদিনীপুরে প্রচুর রয়েছে। আপনি মেদিনীপুরে খড়গপুরে পাবেন। হ্যাঁ, আগামী শনিবার দিনে আমাদের তাদেরকে আমি হেল্পলাইন নম্বরে ফোন করলে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম দাদা, একদম। আপনি শুনুন, স্যার বলে দিচ্ছেন, বাকি কথাটা বলে দিচ্ছেন। হ্যাঁ, তো এই যে কথাটা বললাম না, এটা আপনি করুন। অবশ্যই আমাদের শনিবার দিনই খড়গপুর চেম্বার আছে। তার আগে আপনি কি 2-4 দিন করার পরই না আপনি একটা কনফিডেন্স আপনার হাই হয়ে যাবে। সত্যি এই যে ডিফারেন্ট কথা শুনলাম, আর ডিফারেন্ট কথা শোনার পর আমি যে ভালো রয়েছি, এই কনফিডেন্সটাই কিন্তু মানুষকে কিন্তু জয় করে। স্যার, আমরা খালি পরে কি মানে খালি পায়ে কি হাঁটতেও পারি মাঠে? মানে ছোটবেলায় শুনতাম না যে সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটো খুব ভালো হয়। অবশ্যই আপনি হাঁটতেও পারেন। এবার যদি আপনার সমস্যা রয়েছে, আপনি হাঁটতে পারছেন না, হ্যাঁ, তাহলে আপনি বসতেও পারবেন। যেহেতু আমাদের জয়েন্ট পেন পেশেন্ট গুলো তো তারা কিন্তু বেশি হাঁটতে পারে না, তো তাদের জন্য বলা হয় যে আপনি চেয়ার উপরে নিয়ে বসে থাকুন। আপনাকে আমি কোনো কষ্ট দেয় কিছু বলবো না, তাদের জন্য বলি আপনি চেয়ার উপরে বসুন। বেশ, আমরা জয়েন্ট পেন নিয়ে আজকে কথা বলছি। আর আমার মনে হয় স্যারের কাছে সব থেকে বেশি পেশেন্ট সুগার, জয়েন্ট পেন বা এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আসে স্যার, এবং তারা নিরাময় পাচ্ছেন, তারা খুশি আছেন, আনন্দে আছেন। সেই জন্য স্যারকে এই ভগবানের জায়গাটা দিয়েছেন। এই জয়টা অবশ্যই আয়ুর্বেদের, এই জয়টা এনবিপির। আরেকটু শুনতে চাইবো স্যার, যে জয়েন্ট পেন থাকলে বা ব্যথা যদি আমার শুরু হয়, প্রথমেই কি ভরসা করতে পারি এনবিপি কে? না না, আপনি এনবিপি উপরে ভরসা না করে আমার কথা উপরে শুধু আপনি বাড়িতে ইউজ করুন, ঠিক আছে? কেন কি এনবিপি এখন এই লেভেলের মধ্যে পৌঁছে গেছে, আমাদের কাছে এত পেশেন্টরা যে ভালো রয়েছে, তাদের যদি আমরা বাইরে দেখাতে যাই তো আমরা হয়তো আমরা প্রোগ্রামই করতে পারবো না। তো যে এত পেশেন্টগুলো ভালো হয়, সেটা কারণটা হচ্ছে কি আমরা এই যে ডিফারেন্ট কথা বলি বা এই যে ডিফারেন্ট টাইপ অফ যে প্রোগ্রামগুলো করি না, তো এগুলো ডিফারেন্ট কিছু নয়, এটা আয়ুর্বেদের একটা পার্ট। তো আমি কিছু আলাদা কিছু বলছি না, এটা অনেক আগে ছিল, আমরা হয়তো ভুলে গেছি, প্রকৃতি থেকে আমরা দূরে হয়ে গেছি। তো আমি আপনাকে কি বলছি, আপনি যেটা আপনি নিজে বললেন যে ছোটবেলাতে আমার মা বলতো কি মাঠে একটু হাঁটো, তো সেই কথাটা আমি বলছি। হয়তো আমার বলাটা লাইনটা আলাদা, ওয়েটা আলাদা আছে, আপনার মা কিন্তু সে সময় আপনাকে বলেছিল, তখন আপনি এক কান থেকে শুনে এক কান থেকে বার করে দিলেন। তো এই স্টোর করার কাজটা হচ্ছে আমার, স্টোর করে রিপিট আপনাকে বলবো, দেখাবো কি আপনি আবার ওই জায়গায় পৌঁছে যান যে আপনার মা বলেছিল। কারণ কি মা কোনোদিন ভুল হতে পারে না। একদম, কারণ স্যারই কিন্তু কিছুদিন আগে এই উদাহরণটাই দিয়েছিলেন যে একটা বাচ্চা সব থেকে বেশি সুস্থ কেন থাকে বলুন তো? সে খালি পায়ে মাঠে দৌড়ায়, সে প্রকৃতির কাছাকাছি থাকে, সে লাফাতে জানে, সে ঝাঁপাতে জানে, সে প্রকৃতিকে আঁকড়ে বেঁচে থাকতে জানে। আর যত আমরা বড় হই তত আমরা কিন্তু দূরত্ব তৈরি করি প্রকৃতির সাথে, আর সমস্যাগুলোকে কিন্তু আপন করতে শুরু করে দিই। আয়ুর্বেদ বা ডক্টর বি শর্মা কিন্তু আমাদের এটাই শেখায় যে প্রকৃতিকে কোনোদিন ছাড়বেন না, নিজের কাছে রাখুন, তবেই আপনি বেশি দিন ভালো থাকতে পারবেন। কে আছেন একটু শুনবো। হ্যালো। হ্যাঁ, সাংবাদিক থেকে অনিমেষ ঘোষ বলছি। হ্যাঁ, কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার মানে খেলে মানে ঝাল লাগে, মানে চিড়েতে ঘা হয়েছে, ঘাটা অনেকদিন হয়ে গেল প্রায়। বয়স কত গো তোমার? বয়স কত? 25 বছর মাত্র। এই যে নন হিলিং আলসার এবার আপনার মাউথের মধ্যে হয় বা আমাদের শরীরের মধ্যে আলসার হয়, এই আলসারগুলোর মধ্যেও যেখানে আপনাকে বলে দেওয়া হয় কি ভিটামিন বি আপনার কম রয়েছে, ভিটামিন বি কমপ্লেক্স আপনি মেডিসিন খেয়ে যাচ্ছেন, এর সাথে সাথে আপনি অনেক রকম ডাক্তারকে দেখাচ্ছেন, অনেক রকম অয়েন্টমেন্ট আপনি ইউজ করছেন, তারপরেও কিন্তু নন হিলিং আলসারগুলো যে ভালো হয় না। আবার দেখবেন পায়ের মধ্যে আলসার হয়ে থাকে, যাদের ডায়াবেটিস থাকে, ডায়াবেটিক আলসার যাকে বলা হয়। তো এইরকম যে আলসারগুলো থাকে না, তাদের জন্য বলে রাখবো কি এই যে আমি বললাম আজকে ভোল্টেজ যাকে 0 করতে বললাম, মানে মাটির সঙ্গে যে যুক্ত থাকতে বললাম, তারাও যদি অ্যাপ্লাই করে তো আপনি দেখবেন এই নন হিলিং আলসারগুলো কিন্তু রিপেয়ার হতে চালু হয়ে যায়। করুন না, ঠিক আছে? করে যদি 7 ডেজের মধ্যে যদি আপনার হিল হয়ে থাকে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে বলবেন আমি ডক্টর বি শর্মার সঙ্গে একটু আমাকে লাইনটা করে দিন, ঠিক আছে? কেমন থাকে আপনি আমাকে জানাবেন। একদম।
ডাক্তার আমরা আলোচনায় আবারও ফিরবো, কিন্তু এই যে বন্ধুরা আমাদের বারবার প্রশ্ন করে না যে কোথায় চেম্বার আছে কোথায় চেম্বার আছে, আমার মনে হয় চেম্বারের কথাটা আরেকবার আপনাদের একটু জানিয়ে দেওয়াটা ভালো। চেম্বার বহু জায়গায় আমাদের রয়েছে, তার মধ্যে মেদিনীপুরের বন্ধুর সঙ্গে যেহেতু কথা বললাম, একেবারে হেরিয়া দিয়ে আলোচনা শুরু করি। হেরিয়ায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এই হালদারকে পাচ্ছেন। মেচেদায় ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, আরামবাগে ডক্টর এই হালদারকে পাচ্ছেন, শিলিগুড়িতে অবশ্যই কিন্তু এবার ডক্টর বি শর্মাকে পাচ্ছেন।